পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আপার প্রাইমারির জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। যারা আপার প্রাইমারি দিচ্ছ তাদের জন্য যে যে তোমাদের যে 150 নাম্বার স্টেট হবে তার মধ্যে সিডিপি 30 নাম্বার আছে এবং বাংলা, ইংলিশ এবং সোশ্যাল সায়েন্সেও 50% করে সিডি থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 50% নাম্বার আছে। তার মানে দেখলে দেখা যায় যে তো আপার প্রাইমারি টেটে প্রায় 60 থেকে 65 নাম্বার তোমার সিডিপি থেকেই কোশ্চেন আছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে। তাই তোমাদের সিডিপিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি তোমাদেরকে যে সিডিপি পুরো সিডিটা করাচ্ছি। আজ আমরা 4 নম্বর ভিডিও, তোমরা যারা দেখোনি, আগে আমরা গ্রোথ, ডেভেলপমেন্ট, টাইপ অফ ডেভেলপমেন্ট, তোমার ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট করে নিয়েছি। আজকে বিকাশের ধরন বা টাইপ অফ ডেভেলপমেন্ট আমি করাবো। ডেভেলপমেন্ট তুমি দেখেছো আমার পড়াশোনাতে আমি এইভাবে করাই, যাতে কি হয় যে কি কোশ্চেন আসতে পারে, যে এখান থেকে শুধু পড়ে মনে রাখা নয়, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে সেগুলো সিটেটে বা বিভিন্ন পরীক্ষা সেগুলো আমি তোমার তুলে ধরি। কারণ যাতে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এটা পড়ে দিয়ে তাই কোনো কি কোশ্চেন আসে কোনোভাবে, যাতে আমি তো এইভাবে কোশ্চেন আমি তোমাদের তুলে দিই। আজ তাহলে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো ভালো পড়ো, ভালো প্রিপারেশন হোক। এবার পুরোটাই আমি তোমাদের পুরো আলোচনা করবো, সিডিপিটা পুরো শেষ করবো, ঠিক আছে? তো তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে। তা শুরু করা যাক। বিকাশের ধরন আজকে পড়ো, বিকাশের ধরন অর্থাৎ টাইপ অফ ডেভেলপমেন্ট বা ডোমাইন। এটা মনে রাখবে, টাইপটাকে অনেক সময় ডোমাইন বলা হয়, ঠিক আছে? বলো যে পড়তে পারে যে ফিজিক্যাল ডোমাইন বা মোটর ডোমাইন কি, তো তোমাদের তোমার ডেভেলপমেন্টের যে টাইপ অফ ডেভেলপমেন্টকে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যে পরীক্ষায় আসে তোমার এসছে অনেকবার দেখবে ডোমাইন আছে, দেখাও তো ইংলিশে। তা বিকাশটা আমি পড়েছিলাম যে বিকাশ বলতে আমরা জানি যে পড়েছিলাম যে আগের ভিডিওতে যে সামগ্রিক বিকাশ, শারীরিক, মানসিক, পক্ষবিক, ইমোশনাল সবই হচ্ছে যখন বৃদ্ধি পাবে, মানে যেটা বিকাশ ঘটবে যখন বাড়বে বা পরিণত হবে, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। আর আমরা গ্রোথ কি পড়েছিলাম, আকার, আয়তন, উচ্চতা ইত্যাদি বেড়ে যাকে গ্রোথ বলে। কিন্তু এখানে ডেভেলপমেন্ট স্বাভাবিক, তার যে কাজ করার ক্ষমতা, উচ্চতা সবই, ঠিক আছে? তার সেগুলো আলোচনা করছি না, তো এবারে ধারণা দিয়ে দিলাম। দেখো মেনলি ডেভেলপমেন্টকে 7 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? প্রথম আছে শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা ডোমাইন। এটা ভালো করে এইটা আমরা মনে রাখবে, ডোমাইন, ঠিক আছে? 2 নম্বর আছে সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট বা ডোমাইন। 3 আছে জ্ঞানীয় বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট বা ডোমাইন। 4 আছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট বা ডোমাইন। 5 আছে পক্ষভিক পক্ষ বা ইমোশনাল ডেভেলপমেন্ট বা ডোমাইন। 6 আছে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট বা ডোমাইন। আর আমরা আলোচনা করবো সাথে ভাষা বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ডোমাইন। দেখো এখান থেকেই কোশ্চেন একটা পড়েছে পরীক্ষায়, এখান থেকে একটা পরীক্ষায় কোশ্চেন পড়েছে, তোমার বিশ্বাস করবে না যে তাহলে এই যে টপিক ডেভেলপমেন্টের শুরু থেকে টাইপ থেকে প্রচুর ইম্পর্টেন্ট। বলেছিলাম যে গ্রোথটা এত ইম্পর্টেন্ট না হলেও ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কেমন তো ডেভেলপমেন্ট প্রচুর কোশ্চেন সিটের বাইরে আদার স্টেটে হাইপারমেন্টে আসবেই কোশ্চেন, দেখবে প্রাইমারিতে। দেখো কেমন কোশ্চেন আছে, আমরা তাহলে 7 প্রকার ডোমাইন ডেভেলপমেন্ট পড়লাম। দেখো কোশ্চেন এটা কি এসে দেখো, নিচের কোনটি বিকাশের ধরন নয়, হুইচ অফ দ্য ফলোইং নয় যে টাইপ অফ ডেভেলপমেন্ট। টাইপ বলেছে, এখন ডোমাইনটা আসেনি, তোমার দেখাবো সিটে পড়েছিল। তা টাইপ বলেছে, দেখো শারীরিক বিকাশ আমরা পড়েছি, আধ্যাত্মিক বিকাশ পড়েছি, দেখা যাক। জ্ঞানীয় কগনিটিভ ডেভেলপমেন্ট পড়েছি, সামাজিক বিকাশ অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট পড়েছি। দেখো আমরা এখানে শারীরিক বিকাশ পড়েছি, দেখো শারীরিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আধ্যাত্মিক বিকাশ কোথায় আছে, দেখো এখানে আধ্যাত্মিক বিকাশ কোথায় আছে, না নেই। তার মানে বলছে এর মধ্যে কোনটি নয়, কোনটি ডেভেলপমেন্ট ধরন নয়, তাহলে এখানে হবে তো বি, আধ্যাত্মিক বিকাশ বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হলে কোনো ধরন হয় না, টাইপ হয় না, ডেভেলপমেন্ট কোনো টাইপ যেটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেটা হয় না, তাহলে বুঝেছো? তাহলে তোমাকে এটাকেও মনে রাখতে 7 প্রকার যে এটাকেও মনে রাখতে হবে, বুঝেছো কত ইম্পর্টেন্ট? তাহলে 7টার ধরনটাকে ভালো করে মনে রাখবে, পরীক্ষা আসবে। তাই এবার একটা আলোচনা করব। প্রথম পর্ব যে ফিজিক্যাল শারীরিক ডোমাইন ও ফিজিক্যাল ডেভেলপমেন্ট ডোমাইন। ফিজিক্যাল যেটা বলছে আগে যেটা তোমরা কনসেপ্ট পেয়েছিলে যে শারীরিক বিকাশের মধ্যে রয়েছে পেশি বা মাসেল, হাড় মানে বোনস, উচ্চতা মানে হাইট, ওজন মানে ওয়েট এবং অঙ্গ মানে অর্গান সহ শারীরিক গঠন। মানে শারীরিক মানে কি আমার শরীর, হাত পা, চোখ, মুখ, কান, নাক যেগুলো আছে সবই, হাড়। এই বিকাশ মূলত সবগুলোকে শারীরিক বিকাশের মধ্যে রয়েছে, মানে এই যে হাত সবগুলি শারীরিক বিকাশের মধ্যে রয়েছে। এবং এই বিকাশ মূলত শিশুর স্বাস্থ্য ও পুষ্টির অবস্থার উপর নির্ভর করে। দেখো এই বিকাশ, শারীরিক বিকাশটা কিসে, স্বাস্থ্য এবং পুষ্টির উপর নির্ভর করবে না। শিশু যদি স্বাস্থ্য সুস্থ না হয়, সে তার কি ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে? সে কি মোটা স্বাস্থ্য হবে, হৃষ্টপুষ্ট? সে তখন রোগা হয়ে যাবে, তার হাতগুলো সরু হয়ে যাবে, চোখগুলো ঢুকে যাবে, জানিস না? তার মানে স্বাস্থ্য এবং পুষ্টির উপর ডিপেন্ড করে তোমার শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডোমাইনটা। তারপরে আর কি মেন মেন পয়েন্ট দেখে না একটু। শারীরিক বৃদ্ধি বক্ররেখা নিয়মিত নয়, মানে একটা বক্ররেখা টাইপে যায়। বক্ররেখা মানে কি, এরকম বেঁকে বেঁকে যায়, ঠিক আছে? কখনো এবারে সোজা বেরিয়ে গেলে মনে হয় যে ছোট থেকে এবার বড় হতেই থাকবে, এবারে অ্যাডভান্স পড়তো, মানে
বয়স সন্ধিকাল কিন্তু এমন হবে না, কখনো বাড়বে, পরিচালনা বৃদ্ধি, গ্রোথ এন্ড স্টেপ বাই স্টেপ, কন্টিনিউয়াস কিন্তু বাই স্টেপ বাই স্টেপ, নিয়মিত নয়। তার মানে এটা কি নিয়মিত যে সবসময় বেড়ে যাবে মনে হয়, কখনো থেমে যাবে আবার কিন্তু হবে, থেমে মানে বন্ধ হয়ে যাবে না, কারণ স্পিডটা কমবে আবার বাড়বে, স্পিডটা কমবে এরকম বাড়বে, তাহলে বিকাশ। প্রথমে দ্রুতগতিতে আমি পড়েছিলাম যে তোমার সেই কোর্স সেখানে পড়েছিলাম মনে আছে যে মেরিডিটিতে সেখানে যে 4 পাকা বলেছিলেন, প্রথমে বৃদ্ধি দ্রুত হয়, পরে যা ধীরে ধীরে ঘটতে হয়, আর তারপর আবার দ্রুত হয়, মানে জন্ম সময় বৃদ্ধিটা দ্রুত হয়ে যায়, তারপর জন্ম থেকে যে 2.5 বছর থেকে 6 7 থেকে 4.5 থেকে 7 9 8 9 বছর পর্যন্ত একটু হ্রাস পেয়ে যায়, তারপর 11 বছর পর থেকে দ্রুত বৃদ্ধি পায়, তারপর আবার 20 বছর থেকে হ্রাস পেয়ে যায়। জলবায়ু পরিস্থিতির দ্বারা শারীরিক বৃদ্ধি প্রভাবিত হয়, ঠিক আছে, শারীরিক বৃদ্ধিটা জলবায়ু প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ শারীরিক জলবায়ু যেমন হয় সেখানে শারীরিক বৃদ্ধির কেমন প্রভাব হবে না, জলবায়ু হলে শীত প্রধান অঞ্চলে মানে দেবো খুব ফর্সা লম্বা টহল হয় কেন, সেখানে তুমি যাই খাও, তুমি সেখানে সব তোমার শারীরিক পুষ্টি এবং সেখানে হজম হয়ে যাবে, সেখানে পুষ্টি ক্ষমতা বেশি, পাচন ক্ষমতা। তাছাড়া কি শীত প্রধান অঞ্চলে তোমার যে বেশি ফলমূল পাওয়া যায়, সেখানে প্রোটিনীয় খাবার পাওয়া যায়, তার তুলনায় দেখবে তুমি নিরক্ষীয় অঞ্চলে মানুষের কালো কুচকুচে রোগা, সেখানে অপুষ্টিতে ভোগে কেন, সেখানে জলবায়ু চরম, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তার মানে কি বৃষ্টিপাত, প্রচুর গরম, অস্বস্তিকর পরিবেশ, সেই জন্য কি তাই জলবায়ুর উপর স্বাস্থ্য শরীর বৃদ্ধি প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ রয়েছে আর্দ্র দেশগুলির তুলনায় ঠান্ডা দেশগুলির বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ খুব ভালো হয়, দেখেছেন বললাম যেটা, যে আর্দ্র দেশ তুলনায় ঠান্ডা দেশগুলিতে সেখানে অনুকূল পরিবেশ খুব ভালো হয়, এই জন্য এখন আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, সুইডেন এদের মানুষগুলো খুব লম্বা লম্বা ফর্সা হয় কেন, জিনিসটা এই যেন হয়, যেখানে জলবায়ুগত যেটা তাদেরকে আরো সেটাকে সাহায্য করে বৃদ্ধি। তুমি এখন যতই ভালো মন্দ খাও, যতই পুষ্টিকর খাও, তুমি তাদের মধ্যে ফর্সা হতে কখনো পারবে না, ঠিক আছে, কেন এখন জলবায়ুটা আলাদা। তিনি কি হচ্ছে বংশগত কারণে শারীরিক বৃদ্ধির সীমাবদ্ধ নির্ধারণ করে, বংশগতির কারণে শারীরিক বৃদ্ধিটাও অনেকটা প্রভাব ফেলে। বংশগতি তুমি একটা তুমি একটা রোগী ফ্যামিলিতে একটা একটা শিশু, সে একটা যে রোগগ্রস্ত ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করছে, তার মানে সেই রোগটা শিশুর মধ্যেও আছে, তার মানে কি দেখা যায় যে 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 বংশগতির কারণে শিশুর মধ্যে সেই রোগটা গেছে, তার মানে সেই শিশুটাও সে যে শিশু তারও সে মধ্যে বিকাশ হবে না, সে অপুষ্টি ভোগবে বা যে কোনো রোগগ্রস্ত হয়ে তার শরীরে বৃদ্ধি ব্যাহত হবে। 5 ফুট উচ্চতা শিশুদের উচ্চতা 6 ফুট হতে পারে না, তারপর যাদের ফ্যামিলি সর্বোচ্চ হাইট 5 ফুট, সেই ফ্যামিলিতে কখনো 6 ফুট উচ্চতা শিশু হতে পারে না, কোন শিশু 6 ফুট উচ্চতা বুঝলি, তার বংশগতি প্রভাব হবে। তাহলে এখানে একটা কোশ্চেন একটা আছে শারীরিক ডেভেলপমেন্ট থেকে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ডোমাইন থেকে কোশ্চেন আছে, দেখো কি বলছে, দেখো যে কি বলছে যে বিকাশ দেহের বৃদ্ধি, যে বিকাশে দেহের বৃদ্ধি মস্তিষ্ক, ইন্দ্রিয় শক্তি ও চলাফেরা জড়িত আছে, মানে যে বৃদ্ধি আছে, মস্তিষ্ক আছে, ইন্দ্রিয় শক্তি মানে হাত চোখ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে, আর চলাফেরা জড়িত আমার হাঁটা দৌড়ানো, এই যে কি এটা কি ডেভেলপমেন্ট, দ্য ডেভেলপমেন্ট দ্যাট ইনক্লুডিং গ্রোথ অফ দ্য বডি, ব্রেন, সেন্সর ক্যাপাসিটি অ্যান্ড মোটর স্কিল অ্যান্ড হেলথ অফ নলেজ নো ইজ কি হয়, তা জ্ঞানীয় বিকাশ বলে, শারীরিক বিকাশ বলে, আবেগগত বিকাশ, সামাজিক বিকাশ, বা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট আর সোশ্যাল ডেভেলপমেন্ট। একা শুধু হবে সঠিক অ্যান্সার হবে বি, যে শারীরিক বিকাশ, মানে তোমার বুদ্ধিও বাড়বে, মস্তিষ্ক বাড়বে, ইন্দ্রিয় যে পঞ্চম ইন্দ্রিয় তারগুলো হাত পা চোখ কান নাক মুখ এগুলো যে আছে সেগুলো চলাফেরা জড়িত হবে, চলাফেরা জড়িত মানে কি তুমি ছুটতে পারছো, হাঁটতে পারছো, তোমার এক স্থান থেকে যেতে পারছো, সেগুলো কি লাফানো জম্পানো ইচ্ছা করছো ইত্যাদি করতে পারছো, সেগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্টের অন্তর্গত, ঠিক আছে। 2 নম্বর কি আছে দেখো, আমরা পড়বো যে সঞ্চালনমূলক বিকাশ, মোটর ডেভেলপমেন্ট ডোমাইন। সঞ্চালনমূলক মোটর মানে এখানে হাত পা নড়াচড়া, এই যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, হাত পা নড়াচ্ছি, এক জায়গায় বসে লিখছি, এগুলো কি, এগুলো সব কি তোমার মোটর ডেভেলপমেন্ট, ঠিক আছে, তুমি এই যে বসে একটা পেন দিয়ে লিখতেছো, ছবি আঁকছো, ড্রয়িং করছো, এগুলো কি তোমার সব মোটর ডেভেলপমেন্টের আন্ডারগত, লাফালাফি সাইকেল সবই বুঝলে। দেখো সঞ্চালনমূলক বিকাশের অন্তর্ভুক্ত হলো হাত, পা, মুখ এবং শরীরের অন্যান্য সম্পর্কিত অংশ, যার মধ্যে রয়েছে একে আছে হাঁটা, লাফানো, ধরা, ক্যাচিং ইত্যাদি মতো স্থূল মোটর দক্ষতা। দেখো মোটর দক্ষতাকে 2 ভাগে ভাগ আছে, গ্রস মোটর স্কিল বা দক্ষতা, আর আছে ফাইন মোটর দক্ষতা, আর সেন্সরি স্কিল, 3 প্রকার, ঠিক আছে, মনে হবে তিনটা যে পয়েন্ট দিয়েছি এখানে 3 প্রকার, তা গ্রস মোটর, ফাইন মোটর এবং সেন্সরি। আমি বুঝিয়ে দিই গ্রস মোটরটা কি, যেটা তুমি বড় বড় কাজ করতে পারছো, তুমি খুব লাফাচ্ছ, সাঁতার কাটছো, ছুটছো, এটা কি তোমার এই ছুটাছুটি করলে কি হবে, গোটা শরীর কাজ, শুধু পা কাজ করে না, তোমার গোটা শরীর কাজ করে, হাত পা সবই, চোখ মুখ সবই, মানে তুমি যখন ছুটে খুব মানে খুব নিঃশ্বাসী করে ছুটতে থাকো, তেমন কি এটা গ্রস মোটর। বড় যেটা ভারী কাজ সব গ্রস মোটর আমরা, যেমন জাম্প মারলে কি হয়, তোমার শরীর সবই কাজ করে। তারপর ক্যাচিং, মানে তুমি ধরছো, ছড়তে তুমি ধরা, তোমার কিছু কি আঙুলগুলো কাজ করছে না, হাত সব কিছু ব্রেন সব কি একসঙ্গে কাজ করছে, তাই যে যখন ভারী কাজগুলো হচ্ছে সেগুলো সব গ্রস মোটর স্কিল, মানে স্থূল মোটর স্কিল বলে। প্রচুর দিন পরে পরীক্ষা পড়ে যে গ্রস মোটর স্কিল কি, ফাইন্স মোটর স্কিল কি, বিশেষ করে তার উদাহরণগুলো, হাঁটা, যে পরীক্ষা পড়ে হাঁটা কি, হাঁটা একটা কিস মোটর স্কিল, এটা গ্রস মোটর, লাফানো,
হাঁটা দেখো, হাঁটছে আমরা হাঁটতে যে কোনো আমাদের কি পা অঙ্গ শুধু হাঁটলে কি তুমি দুটো হাত বেঁধে রাখো? তুমি যে হাঁটবে তোমার হাতগুলোও চলাফেরা করবে, তারপর বাকি সেন্সগুলোও কাজ করবে কেন? সেখানে তোমাদের আশেপাশে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে কিনা তুমি সেন্স কাজ করতেছি, ঠিক আছে? এর গ্রস মোটর বলে। তারপর ফাইন মোটর দেখো, ছবি আঁকা মানে পেন্টিং, লেখা মানে রাইটিং, ড্রয়িং মানে আঁকা ইত্যাদি সূক্ষ্ম দক্ষতা স্কিল। দেখো তুমি সূক্ষ্ম দক্ষতা স্কিল যখন করো, দেখো তুমি কি ছুটে ছুটে আঁকো বা তুমি ছুটতে ছুটতে কোনো কাজ সময় পারবে না। দেখো তুমি যে বসে আছো কোনো চেয়ার টেবিলে সুস্থ হয়ে বসে, সেখানে শুধু আমাদের ব্রেন এবং হাতের আঙুলগুলো কাজ করে এবং ব্রেনটা কাজ করে, বাকি সব স্থির থাকে। তার মানে বুঝেছি তাহলে এটা ফাইন মোটর বা সূক্ষ্ম। তুমি দেখো একটা তুমি ছবি আঁকবে, তুমি কি করে তোমাকে ধীর সুস্থ বা বসে সূক্ষ্মভাবে একটা ভালো জায়গায় বসে তোমার ছবি আঁকতে, যাতে কেউ তোমার না নড়ায়, কেউ ডিস্টার্ব না করে। তার মানে কি এটা ফাইন মোটর স্কিল বলে। তোমার কাঁচিতে তুমি কাঁচিতে কোনো কাটতেছো, কেউ যদি তোমার লড়ায়, তাহলে কি হবে? তোমার ব্রেন হাত পা কাটা হয়ে যাবে। তা ফাইন মোটর, ঠিক আছে? ব্লেডে কোনো কাজ করতেছো, এটা সব ফাইন মোটর আন্ডারগত, মনে রাখবে একটু ভালো করে। তারপর হচ্ছে দৃষ্টি, দৃষ্টি মানে ভিজন, শ্রবণ মানে হেয়ারিং, স্বাদ মানে টেস্টি, ঘ্রাণ মানে স্মেল, স্পর্শে ইত্যাদি হলো ইন্দ্রিয় দক্ষতা। মানে এগুলোকে ইন্দ্রিয় দক্ষতা, সেন্সরি স্কিল কি হলো? তোমাদের দৃষ্টি, তুমি আমরা যে দেখতেছি চোখে অনুভব করতেছি, তারপর আমার যে শ্রবণ নিচ্ছি, ঘ্রাণ মানে শুনতে পাচ্ছি, এগুলো যে সেন্সরি। এগুলো দেখো এগুলো কোনো আমরা যে ছুটাছুটি করতে হচ্ছে না, দেখো এফার্ট করছে, অটোমেটিক শুনতেছি। তারপর স্বাদ, আমরা জিভে যে স্বাদ গ্রহণ করি, তার ঘ্রাণ নিঃশ্বাস থেকে যে আমরা গন্ধটা পাই, এটা টাচ স্পর্শ করলে আমাদের চামড়ায় আমরা যে অনুভূতি পাই, এগুলো সব কি সেন্সর স্কিল। প্রচুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে একবারে। এই যে তিনটা আছে বলছি না ডেভেলপমেন্টের, প্রতিটা যে ডেভেলপমেন্ট যে পাঁচটা সাতটা যে টাইপ বা তোমার ডোমাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে হয় তাহলে এখানে কোশ্চেন পেয়ে যাবে, তাহলে যে দেখবে এখানে এগুলো মনে হবে যে এক্সাম্পল গুলো প্রচুর মনে হবে তিন প্রকারের, বুঝতে পারছো এগুলো? দেখো এখানে ঘড়ি উড়াচ্ছে, ছুটছে, তারপর এখানে দোলছে, এখানে খেলছে, এখানে সব কি সব গ্রস মোটর। আর এখানে দেখো ছবি আঁকছে ফাইন মোটর, বসে বসে কাজটা হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে কোশ্চেন একটা পেজ দেখো কি বলছে, নিচের কোনটি সূক্ষ্ম মোটর বিকাশের মানে ফাইন মোটর ডেভেলপমেন্টের উদাহরণ? হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য এক্সাম্পল অফ দ্য ফাইন মোটর ডেভেলপমেন্ট। এর মধ্যে কোনটা ফাইন মোটর? আমরা কি বলেছিলাম? এই যে দৌড়ানো, ছোটাছুটি করা, শরীর কাজ হবে, লাফানো পুরো তো তুমি শরীরে পুরো অঙ্গগত কাজ। তার লেখা দেখো, আর আছে গাছে চড়া। গাছে চড়লে কি তোমার শুধু পায়ের পেশি কাজ হবে, হাতও কাজ করবে, তোমার শরীরে প্রচুর চাপ পড়বে। এখানে সঠিক অ্যান্সার দেখো আমরা দেখেছিলাম যে ফাইন মোটর গেছে। দেখো রাইটিং, রাইটিং হচ্ছে একটা কি, তো ফাইন মোটর দেখো আমি পড়েছিলাম যে লিখেছিলাম দেখো যে ওয়াল কি যে রাইটিং, ফাইন মোটর রাইটিং, দেখছো? ফাইন মোটর রাইটিং, এটা হচ্ছে কি একবার ফাইন মোটরের বা ফাইন ডেভেলপমেন্ট স্কিল, ঠিক আছে? প্রচুর এই যে মোটর দেখো, যে মোটর ডেভেলপমেন্ট দিয়েছে, মনে রাখ ভালো করে। তাহলে এখানে সি তোমার হচ্ছে রাইটিং, প্রচুর ইম্পর্টেন্ট। তাই এই লাফানো তাহলে কি, লাফানো কি সব গ্রস মোটর, লাফানো, দৌড়ানো, গাছে চড়া সব, বাকি সব জাম্পিং, ঠিক আছে? রানিং, জাম্পিং এ সব গ্রস মোটর, ক্লিম্বিং এ সব গ্রস মোটর, দেখেছেন? ভালো করে আমার প্রচুর ইম্পর্টেন্ট এগুলো, প্রচুর প্রচুর ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কি আছে, জ্ঞানীয় পক্ষ বা কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ডোমাইন, ঠিক আছে? দেখো এটা জ্ঞানীয় পক্ষপাত তোমার বুদ্ধি, তোমার বিচার বুদ্ধি দিক থেকে, ঠিক আছে? তোমার জ্ঞানে তুমি কোনো কোনো কিছু মনে রাখার ক্ষমতা, যে আমার পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট করেছে সেইখান থেকে গেছে, এইটার উপর বেশ করে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট আছে জ্ঞানী হতে। তুমি কোনটা মনে রাখলে তো আমরা কি হয় মনে রাখি, এবং সেটা কে কত মনে রাখতে পারে, মনে রাখার পদ্ধতি আছে যে আমার হচ্ছে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, আত্মীয় মানে অভিযোজন, যেটা পেঁয়াজের থিওরিতে আছে। এইটাই সে বলছে যে মানে এখানে একটা জ্ঞানের বিকাশ মানে বুদ্ধি, কার কত বুদ্ধিটাকে বোঝাচ্ছে। এটা বৌদ্ধিক ইন্টেলেকচুয়াল বা মানসিক বিকাশ হলো, এখানে মানে বুদ্ধির দিকে বেশি হয়েছে, মানসিক বিকাশ মেন্টাল ডেভেলপমেন্ট হিসাবে উল্লেখ করা যায়। শোনো বারবার বলছিলাম যে এগুলো মনে ইংলিশগুলো ভালো করে মনে রাখবে টার্মগুলো, কেন সিডিপির ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট, কেন বাংলা আর ইংলিশ তার আকাশ পাতাল পার্থক্য হয়ে যায় কিছু ক্ষেত্রে, ঠিক আছে? এর মধ্যে রয়েছে চিন্তা ভাবনা, থিঙ্কিং, উপলব্ধি মানে পারসেপশন, স্মৃতিশক্তি মানে মেমোরি, যুক্তি মানে রিজনিং এবং ধারণ বিকাশ মানে কনসেপ্ট ডেভেলপমেন্ট এবং সমস্যা সমাধান, প্রবলেম সলভিং এবং বিবৃত চিন্তা ভাবনা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। মানে এই যে এতগুলো আছে, মানে ধরো এখানে যে এগুলো সব কিছু জ্ঞানীয় কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে। তবে এর মধ্যে কি দেবে, তো উপলব্ধি, তোমার উপলব্ধি ক্ষমতা সবার এক নয়, যার যেমন উপলব্ধি ক্ষমতা সে তেমন সেভাবে কাজ করে। স্মৃতিশক্তি, সবার স্মৃতিশক্তি এক নয়, তাহলে সবাই তো ফার্স্ট হয়ে গেতো বা সবাইকে সব কিছু আবিষ্কার করতো। যুক্তি, দেখো সবাই কথা বলে যুক্তিতে কথা বলে না। এবার তুমি একটা কোনো কাজকে সমাজ তুমি কথা বলছো, সেখানে কতটা যুক্তি আছে, কোনো একটা কথা বলে তার পিছনে যুক্তি, সেই হিসাবে বুঝে যায়। সবার মানুষের ধারণা বিকাশ, কনসেপ্ট ডেভেলপমেন্ট, প্রত্যেক একটা কনসেপ্ট, কোনো একটা তোমাকে দিয়ে দিলাম টপিক, দেখো একটা জিনিস টপিক দিবে, সেইটা নিয়ে সবাই 10টা ছেলে 10 ভাবে ধারণা দেবে, কারণ যে যার কনসেপ্ট আলাদা। সমাজ সমাধান, প্রবলেম সলভিংটা হচ্ছে এক প্রকার বুদ্ধি, যেখানে তুমি যে কোনো সমস্যা হবে তুমি কিভাবে সমাধান করবে, কত ধরনের পদ্ধতিতে সমাধান করতে এবং কত তাড়াতাড়ি করতে পারো, সেইগুলো ডিপেন্ড করে কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে বিমুক্ত চিন্তা ভাবনা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে তুমি একটা থেকে বাইরে কত, তুমি একটা একটা সমস্যাকে কত কত দিকে তুমি সমাধান করতে পারো, একদিকে না গিয়ে কত দিকে সমাধান করা, যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। মানে আরেকটা আছে মুক্ত কংক্রিট থিঙ্কিং, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হচ্ছে তোমার বিভিন্ন দিক থেকে, ঠিক আছে? বিমূর্ত ধারণা মানে যেটা টাচ করা যায় না। দেখো আমি একটা মনে করি যে একটা সমস্যা পড়ছে, তুমি একটা ঘটনা ভাবো যে সমস্যা পড়েছে, কিভাবে সমাধান করে, ঠিক আছে? তুমি একদিকে না ভাবে সেটাকে বিভিন্ন দিকে ভাবছো যে এটা এইভাবে করা যেতে পারে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বলা হয়, ঠিক আছে? তারপর যে ল্যাঙ্গুয়েজ, ভাষা, ভাষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানীয়
কার্যকলাপের মধ্যে একটা প্রচুর নিকটে ভাষাও তবে একটা কনোটিভ, এটা মনে রাখবে যে এগুলো শুরু করছে যে এই যে আছে না, এই যে যুক্তি, পরীক্ষা পড়ে যাবে এগুলো, যে যুক্তি, থিঙ্কিং, উপলব্ধি, স্মৃতিশক্তি, যুক্তি, তারপরে আছে ধারণ বিকাশ, সমস্যা সমাধান, বিমুক্তি, এগুলো কি, এগুলো এক প্রকারের কি জ্ঞান পক্ষী জ্ঞানীয় পক্ষ বা কমিউনিটি ডেভেলপমেন্ট মনে হবে। তারপর ভাষা বলছে তার মধ্যে একটা ব্যতিক্রম দেখো, ভাষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিল জ্ঞানীয় কাজের মধ্যে পড়ে এটি। ভাষা বোঝা, গঠন করা একটা জটিল জ্ঞানীয় কার্যকলাপের বা কর্মীয় ডেভেলপমেন্টের অন্তর্গত। প্রচুর মনে রাখবে যে মানে পরীক্ষা পড়ে যায় ভাষা কি আমরা এখান থেকে এটা পড়লে কোনো ভাষা উল্লেখ নেই, কিন্তু এখানে দেখো ভাষা দিয়েছে বিশালভাবে। ভাষাটাকে কর এক ধরনের কমিউনিটি ডেভেলপমেন্ট আন্ডারে পড়ে যায়, কেন ভাষা দেখো আমরা সেখান থেকে তো আমরা কোনো বুঝিয়ে বা শিখি না। তবে স্পিকিং দেখো এখানে আবার দেখো, তবে স্পিকিংকে বলা হয় একটি সঞ্চালনমূলক কার্যকলাপ, মোটর অ্যাক্টিভিটি, প্রচুর ইম্পর্টেন্ট। ভাষা একটা হলো তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট, কিন্তু স্পিকিং হলো একটা মোটর ডেভেলপমেন্ট, যেটা আমার পরিচয় এখানে মোটর ডেভেলপমেন্ট, এখানে স্পিকিংটা হলো মোটর ডেভেলপমেন্ট। এখানে ছোট ছোট আমি সেই টার্মগুলো তোমার দিয়েছি, যাতে বাকি তো বইয়ে তো অনেক কিছু লেখা আছে, আমি সেখান থেকে তোমার ছোট ছোট টার্মগুলো তুলে দিয়েছি এই কারণে যাতে সেখান থেকে যাতে এইগুলো পারফেক্ট করবে, এইগুলো বেশি যোগ্য, এইগুলো মনে রাখো বাকি সব হয়ে যাবে। কেন বাকিতে জিজ্ঞাসা করতে কগনিটিভ কাকে বলে, জিজ্ঞাসা করো না যদি কগনিটিভ ডেভেলপমেন্ট দেখো বা জ্ঞানীয় পক্ষ কাকে বলে তার সম্পর্কে তুমি 4 লাইন দেখো, তোমাকে বলবে এই টার্মটা একটা কিসের মধ্যে আছে, বা স্পিকিংটা একটা কিসে, মোটর ডেভেলপমেন্ট না কগনিটিভ ডেভেলপমেন্ট। তুমি দেখো কথা বলা স্পিকিং, তাহলে যদি হয় যে তাহলে কগনিটিভ, কিন্তু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কগনিটিভ, কিন্তু স্পিকিংটা কগনিটিভ নয়, স্পিকিং হচ্ছে মোটর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। ভাষা, বক্তৃতা, স্পিচ মস্তিষ্কের বিভিন্ন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, এগুলো মনে হবে। এগুলো যেতে পারে আমাদের ভাষা বলি, বক্তৃতা, এগুলো সব মোটর ডেভেলপমেন্ট অন্তর্গত। জিন পিয়াজের বলছিলাম যে জিন পিয়াজের তার জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট কারণে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব, মানে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট ক্ষেত্রে ডেভেলপমেন্ট ক্ষেত্রে যে বিখ্যাত থিওরি আছে তার মধ্যে জিন জিন পিয়াজের থিওরিটা বিখ্যাত থিওরি। দেখো কোশ্চেন আছে, দেখো দুটো কোশ্চেন দেখাচ্ছি কিভাবে কোশ্চেন আছে। ভাষার বিকাশ প্রধানত কোন বিকাশের সাথে যুক্ত, বলছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, দেখছো বলেছিলাম ইন চাইল্ড ইজ দ্য মেনলি অ্যাসোসিয়েটেড উইথ কি, শারীরিক বিকাশ, আবেগগত বিকাশ, জ্ঞানের বিকাশ, সামাজিক বিকাশ। বলছে ফিজিক্যাল ডোমাইন, দেখো ডোমাইন, ইমোশনাল, দেখো পরীক্ষা কেমন আছে, বিকাশকে এখন ডোমাইন দিয়েছে, কগনিটিভ ডোমাইন এবং সোশ্যাল ডোমাইন। তাহলে লেখা চলে হবে কি, জ্ঞানীয় বিকাশ। তাহলে ভাষাটা কি, জ্ঞানীয় বিকাশ, বারবার মনে রাখবে ভাষা জ্ঞানীয় বিকাশ, কিন্তু স্পিকিং মোটর অ্যাক্টিভিটি বা সঞ্চালনমূলক বিকাশ, ভালো করে মনে রাখবে। তারপর কি আছে দেখাটা, নিচের কোনটি কোনটি চিন্তা করা, যুক্তি করা ও সমস্যার সমাধানের সাথে যুক্ত, দেখো বা পুরো লাইন তুলে দিয়েছে, বলে যুক্তি করা, কোনটা সমস্যা সমাধান করা, যুক্তি, চিন্তা করা, সবই এখানে পুরো কোশ্চেন বলেছে। বিভিন্ন কোশ্চেন পড়েছে, ঠিক আছে, বিভিন্ন কোশ্চেন সিটিএর বা অন্যান্য পরীক্ষা পড়েছে এগুলো। কত শারীরিক বিকাশ, আবেগগত বিকাশ, জ্ঞান বিকাশ, সামাজিক বিকাশ। বলছে হুইচ টাইপ অফ ডেভেলপমেন্ট ইজ রিলেটেড দ্য এবিলিটি অফ থিঙ্কিং, রিজনিং অ্যান্ড সলভ প্রবলেম, ঠিক আছে, সলভ প্রবলেম। তাহলে কি হবে এখানে, যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, দেখো সোশ্যাল, দেখো একই কোশ্চেন, এখানে ডোমাইন দিয়ে দিয়েছে দেখেছো, আর এখানে ডেভেলপমেন্ট দিয়েছে। বারবার তুমি যে বলছো না ইংলিশটা ভালো করে, এখানে বিকাশটা দিয়েছে ঠিক আছে, কিন্তু যদি বাই চান্স ঘুরে দেয় না, তুমি তাহলে বুঝে যাবে যে একই জিনিস, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে এখানে, জ্ঞানীয় বিকাশ, মানে তোমার হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। তা বুঝতে পারলে জিনিসটা, এটা ভালো করে পড়বে, এখানে প্রশ্ন আসবে। আমি তো শোনো তোমাদের বেশি আমি একটু গাইনি, জাস্ট টার্মগুলোর সঙ্গে করে দিয়েছি যাতে টার্মগুলো ভালো করে মনে করে। সিডিপিতে মেন একটাই, তুমি বুঝে গেছে জানো, কিন্তু টার্মগুলো যদি প্রতিটা ইসে একটা ছোট ছোট কি পয়েন্ট থাকে, সেগুলোই মনে রাখলে হয়ে যাবে। সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্টের ডোমাইন কি বলে, সামাজিক, দেখো সমাজ তুমি কি বলছো, সামাজিক মানে কি, সমাজে তুমি মিশে মিশে থাকা, সেটাই মেন। তুমি সমাজে কিভাবে থাকতে পারো, সবাই সবাই ঠিক মিশতে পারে, সবাই মিশে না, কেউ ঘরে বসে থাকে, কেউ অন্যভাবে থাকতে পারে, সবাই 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 একসাথে সমাজের সব কাজে যুক্ত না থাকতে পারে, এটা বলছে। সামাজিক বিকাশের মধ্যে রয়েছে শিশুর ও অন্যান্য মানুষের সাথে মিথস্ক্রিয়া ইন্টারাকশন, এবং দেখো মিথস্ক্রিয়া ইন্টারাকশন এবং সামাজিক গোষ্ঠীর শিশুর অংশগ্রহণ ইনভলভমেন্ট এর মধ্যে রয়েছে, কি বলছে, তা সামাজিক বিকাশের মধ্যে গেছে তুমি যে বিভিন্ন মানুষের সঙ্গে একটা শিশু তার যে বিভিন্ন বা কোনো ব্যক্তি তার সমাজে বিভিন্ন মানুষের মিথস্ক্রিয়া করছে কি হবে, সেটা ডিপেন্ড করতে সোশ্যাল ডেভেলপমেন্টে। দেখো অনেকে দেখো সহজে সবার সঙ্গে মিশে যায়, সবার সঙ্গে সে হাসি খুশি থাকে, আবার দেখো অনেকে সে একা থাকতে ভালোবাসে, তার মানে কি দুজনের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্টের পার্থক্য আছে, ঠিক আছে। সহজে মিশে যায় তার মানে কি সোশ্যাল ডেভেলপমেন্ট তার মধ্যে বেশি আছে, ঠিক আছে। তার মানে যে মিশে না তার মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট নাই, মানে সে খারাপ এমন না, বলছি না, সোশ্যাল যে একটা ডেভেলপমেন্ট আছে, যে মিশে না তার সোশ্যাল ডেভেলপমেন্ট, তার কমিউনিটি ডেভেলপমেন্ট বেশি আছে, সে জ্ঞান, বুদ্ধি, যুক্তি, রিজনিং, ম্যাথামেটিক্স, প্রবলেম সলভিং ক্ষমতা বেশি আছে, হতে পারে, এটা কোনো ব্যাপার না, বলছি এটা একটা ডেভেলপমেন্টের অংশ, ঠিক আছে। বলছে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট এবং সময়ের সাথে পিয়ার গ্রুপ সম্পর্ক, মানে এই যে সম্পর্ক বিভিন্ন বয়সে বিভিন্ন সম্পর্ক, কখনো দেখবে ছোট বাচ্চার সঙ্গে তোমার 40 বছর সঙ্গে গ্রুপ হয়, ছোট বাচ্চাদের গ্রুপ ছোট বাচ্চাদের সঙ্গে, এই যে পিয়ার অ্যাডাল্ট বলছে, প্রাপ্তবয়স্কের সঙ্গে, সমবয়সের সঙ্গে তার গ্রুপ হয়। গোষ্ঠীগত মূল্যবদ্ধ ভ্যালু এবং নিয়ম থাকে, এটা একটা তুমি যেখানে একটা বন্ডিং হয়েছে, যেখানে গ্রুপ হয়েছে, যেখানে তোমার তো স্কুলে যখন ছিলে বা যে কোনো স্কুলে যদি
দেখবে তোমার ছাত্রছাত্রীর মধ্যে তার সমবয়সীদের একটা গ্যাং থাকে, গ্যাংয়ের মধ্যে কি একটা দেখো তাদের রমস মানে তাদের একটা মূল্যবোধ থাকে যে হ্যাঁ একটা করা ঠিক না, বা নিয়ম থাকে যে কোনো কিছু কোনো একটা বদমাশি করলে কাউকে বলা যাবে না, সেটা চুপে রাখা যাবে কি হবে কিছু না বলে। তার মধ্যে যেটা একটা গ্যাং গ্যাং থাকে বা পিয়ার গ্যাংয়ের মধ্যে একটা রুলস নিয়ম থাকে, তার মধ্যে মূল থাকে মূল্যবোধ থাকে। যে গ্যাংয়ের মধ্যে দেখবে কাউকে যদি কেউ কিছু মানে খারাপ বলে, তো গ্যাংয়ের সেই সেই গ্রুপে দেখবে সবাই রেগে যায়, কেন আমার বন্ধুকে বললি, কেন এটা তো ঠিক নয়, বা তাদের মধ্যে সে তার সাপোর্টে চলে আসে, মানে একটা মূল্যবোধ যে আমরা একসাথে আছি, আমরা সবাই একাই, যে গ্রুপে যে 5-7 জন আছে আমরা সবাই একসাথে। এই যে তারা একসঙ্গে ঘুরে, তাদের কেউ বলতে কিছু বলতে পারে না, বা এটা বলছে একটি নৈতিক মোরাল ব্যবস্থা থাকে। মোরাল মানে কি, এটা নৈতিক মতে, নৈতিক মানে তোমার কি নৈতিকতা মানে যে কোনটা ঠিক কোনটা ভুল। গ্যাংয়ের মধ্যে কোনো কারো হয়তো অসুস্থ হয়ে হট করে গ্যাংয়ের মধ্যে একটা পেয়ার গ্রুপের মধ্যে স্কুলে একটা পেয়ার গ্রুপের মধ্যে 4-5টা বন্ধু থাকে, তার একটা বন্ধু হঠাৎ করে স্কুলে চলে গেলে অসুস্থ হলে, তার বাকি বন্ধুরা বসে থাকবে না, বসে থাকে এবার বসে থাকবে না, তারা হঠাৎ ছুটে এসে স্যারকে বলে যেগুলো তার একটা চিকিৎসার ব্যবস্থা করে। তার মানে কি এটা মোরাল বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট ব্যবস্থাগুলো আছে। যেটা মোরাল ডেভেলপমেন্ট যত ভালো হবে, সে তত সামাজিক বা সোশ্যাল ওয়ার্কে তত অ্যাক্টিভ হবে এবং সমাজের মানুষের সাথে তারা সহযোগিতা হয়ে উঠবে। তা ঠিক হচ্ছে সমাজে উৎপাদনমূলক বা প্রোডাক্টিভিটি ভূমিকা দেখো, তোমাদের যে সোশ্যাল, তোমার যে মোরাল ডেভেলপমেন্ট থেকে সোশ্যাল ডেভেলপমেন্ট যদি ভালো হয়, তাহলে তোমাদের একটা সমাজে তুমি একটা উৎপাদনশীল হবে, তোমার সোশ্যালে কোথায় কোনো বিপদ হচ্ছে বা কোনো হয় সোশ্যালিক কাজগুলো, কোনো সোশ্যালে কোনো খারাপ ভালো তুমি থাকলে একটা প্রোডাক্টিভিটি তুমি ভূমিকা গ্রহণ করবে। দেখবে যারা সোশ্যাল বলে না সমাজ সেবামূলক লোক, মানে কি তারা সমাজে ভালো করে, সমাজে কোনো খারাপ পরিবেশগত দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে, কোনো সামাজিক ন্যায় বিচার দিক থেকে তারা সমাজকে রক্ষা করে, তাহলে প্রোডাক্টিভিটি হয়। ঠিক আছে, এখানে কিছু মনে হয় না, এই দুটো মনে হবে, যেখানে ইম্পর্টেন্স বলে দিই। শিশুদের জীবনে প্রথম বছরগুলি পরিবারের মধ্যে প্রাথমিক সামাজিকরণ, এখানে প্রচুর পড়ে থাকবে, এখানে একটু ভালো করে মনে রাখবে। শিশুদের জীবনে প্রথম বছরগুলি, যারা শিশু জন্ম হওয়ার কথা 1-2 বছর 3 বছর পর্যন্ত, পরিবারের মধ্যে প্রাথমিক সামাজিকরণ, এই যে পড়বে সামাজিকরণ কয় ভাগে, সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন তাহলে প্রাথমিক যে পরীক্ষা পড়ে প্রাথমিক সামাজিকরণ হলো যে প্রথম জীবনে শিশু তার পরিবার, পরিবার হচ্ছে প্রথম সামাজিক বল। আমরা যদি সামাজিক বলি, সামাজিক দুই প্রকার হতে পারে, একটা প্রাইমারি সামাজিক সোশ্যালাইজেশন এবং হচ্ছে মধ্য সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন মানে তুমি দেখো একটা শিশু জন্মগত থেকে 2-3 বছর পর্যন্ত সে বাবা মার কাছ থেকে বাড়িতেই ম্যাক্সিমাম সময় কাটায়, বা আরো তার আস্তে আস্তে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত সে ম্যাক্সিমাম বাড়িতে কাটায়। তো বাড়িতে কাটাচ্ছে মানে কি, বাড়িতে কি মা বাবা দাদু ঠাকুমা সবার সাথে মিশছে। তার যে সোশ্যালাইজেশন মানে সমাজের সবার সাথে তাদের সঙ্গে মেশানোর যে এইটা ধরনটা, তার ডিপেন্ড করে কিসের উপর, তার মা বাবা ঠাকুমা দাদা দিদি জেঠুমা তাদের উপর ডিপেন্ড করে তার সামাজিকটা শুরু হবে। এই যে প্রথম পর্যায়ে যেটা শুরু হচ্ছে তাকে প্রাইমারি সোশ্যালাইজেশন, বা যেটা পরিবার থেকে শুরু হচ্ছে তাকে প্রাইমারি সোশ্যালাইজেশন, প্রাথমিক, তাকে প্রাথমিক সামাজিকরণ বলে। যেমন একটা পরিবার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিবারটা প্রাথমিক সামাজিকরণ, এখান থেকে সবই শিখে বল না, এই ছেলেটা পরিবারটা কেমন, ছেলেটা খারাপ না, পরিবার থেকেই শিখে এসছে। হ্যাঁ হয়, ম্যাক্সিমাম হয়, কিন্তু অনেক সময় সমাজেও সেকেন্ডারি সোশ্যালাইজেশন এফেক্ট পড়ে যায়, কিন্তু ম্যাক্সিমামটা প্রাথমিক দিক থেকে সোসাইটিটা এফেক্ট করে। এটি শিশুদের অন্যদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে বললাম, সঠিক এবং ভুলের ধারণা কোনটি গ্রহণযোগ্য কোনটি নয় তা শিখতে সাহায্য করবে না। পরিবারে প্রথম থেকেই যখন মা বলে যে এটা করা ঠিক নয়, ভালো ছেলে বাজে ছেলে মিশতে নেই, তার মানে কি এটা কি পরিবার থেকে শিক্ষা দিচ্ছে তোমরা মিশো না, ঠিক আছে, এইভাবে যে একটা হচ্ছে, তাহলে এটা প্রাথমিক আমরা পরিবার থেকে শিখতে পাচ্ছি, তাহলে প্রাথমিক সোশ্যালাইজেশন থেকে। তারপরে সোশ্যালাইজেশন, যখন ছেলেটা স্কুলে যাবে, স্কুলে যাওয়ার ফলে কি হবে, যখন যতদিন বাড়িতে ছিল ততদিন সে বাবা মার পরিবারের মধ্যে ছিল, তো তার প্রাথমিক সোশ্যালাইজেশন হয়ে গেছে। কিন্তু যখন স্কুলে যাবে, সেখানে তো স্কুলে তো 10টা থেকে ধরো 4টে পর্যন্ত, এই যে টাইম 6-7 ঘন্টা, সেখানে একটা আলাদা ফ্যামিলি পরিবেশ হচ্ছে, সেখানে তার বন্ধু বান্ধব হচ্ছে, স্কুলের টিচার আরও যে সহসঙ্গী যারা আছে, শিক্ষক শিক্ষিকা, তাদের সঙ্গে সেখান থেকে যে শিক্ষাটা ঘন হবে, সেটা হচ্ছে তোমার এই বাড়ির বাইরে পরিবেশে, অর্থাৎ অর্থাৎ বাড়ির বাইরে, বাড়ির এতদিন যে বাড়িতে ছিল যেটা হয়েছে সেটা প্রথম প্রাথমিক, কিন্তু বাড়ির বাইরে সে স্কুল হবে, ক্লাব হতে পারে, খেলা মাঠ হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, সেটা যে সামাজিকরণ হবে সেটা সেকেন্ডারি সোশ্যালাইজেশন বা মাধ্যমিক সামাজিকরণ বলা হয়। প্রচুর ইম্পর্টেন্ট বলে, যেমন এখানে আছে দল, প্লে গ্রুপ, যে যখন মাঠে খেলতে যায় সেখানে গ্রুপ হয়ে যায়। স্কুল, পাড়ার পাড়া মানে যে প্রতিবেশী বা ঘরের আশেপাশে যে যেখানে যে কাকু কাকিমা যেটি দূরে থাকে তারা, সেখানে প্রতিবেশী, এবং সারা জীবন চলতে থাকে বলছে। দেখো আর এগুলো হচ্ছে সব সেকেন্ডারি সোশ্যালাইজেশনেরই। প্লে গ্রুপ, তারপর স্কুল, তারপর যে পাড়া, নাইবারহুড, এগুলো আছে তোমার কি সেকেন্ডারি সোশ্যালাইজেশন। এবং এইটা তারপর সারা জীবন চলতে থাকে, কেন বলতো প্রাইমারি সোশ্যালাইজেশন বাড়িতে যতদিন ছিল, কিন্তু এবার সোশ্যালাইজেশন সেকেন্ডারি সোশ্যালাইজেশন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। কেন, এবার স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, যত তুমি আরো বর্তমান সময়ে আসবে, সবার সাথে মিশবে, তখন সমাজটা আরো বাড়বে। মাধ্যমিক সমাজকরণে শিশুদের প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট বন্ধু বান্ধব ফ্রেন্ডস এবং পরিবারের সদস্য ফ্যামিলি নয় এমন অন্যদের সাথেও
কীভাবে যোগাযোগ করতে হয় তা শেখা যায়। মানে সে শুধু নয়, শুধু যে সেকেন্ডারি সোশ্যালাইজেশন যে তাদের প্রাপ্তবয়স্ক বা বন্ধু বান্ধব এবং পরিবার সদস্যের সঙ্গে নয়, এবং অন্যান্য সাথে অন্যান্য যে পারিপার্শ্বিক যে কর্মক্ষেত্র বা তার শিক্ষাক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কীভাবে তুমি যে মিশবে, সেক্ষেত্রেও এটা শেখা যায় সেকেন্ডারি সোশ্যালাইজেশন থেকে। ঠিক আছে, তাদের জীবনের ক্ষেত্রে যেমন সোশ্যাল সামাজিকরণের ক্ষেত্রে প্রাইমারি সোশ্যালাইজেশন যতটা ইম্পর্টেন্ট, তার থেকে সেকেন্ডারি সোশ্যালাইজেশনে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু প্রাইমারি এবার এবার দেখো প্রাইমারি সোশ্যালাইজেশন আবার ইম্পর্টেন্ট কেন বলো? এখানে বেস তৈরি হয়ে যাচ্ছে, ভিত। তুমি প্রথম 5 বছর বাড়ি থাকলে তো বাড়ি ফ্যামিলি যেমনই সোশ্যাল, তাদের মেন্টালিটি যেমন হবে তোমার তার মধ্যে ছাপ পড়ে যাবে। এবার তুমি বড় হলে তুমি চেঞ্জ করতে পারো বাইরে মিশে মিশে, বলে না ছোট ছোট বাচ্চারা ছোটবেলা অনেকটা খেলার জন্য বড় হলে ভালো হয়েছে, মানে বড় হলে ভালো হয়েছে মানে কি? সে বড় হলে যে মিশেছে সেখানে সেখানে মিশে তাদের মধ্যে শিখে থেকে সেও যে এটা ঠিক নয়, এটা ভালো, আমি যা করছি সেটা ভুল। ঠিক আছে, এইগুলো তার সমাজ গড়া পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে কোশ্চেন এসে সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? সোশ্যাল ডেভেলপমেন্ট মিনস বলছে ভালো অভ্যাস শেখা বা লার্নিং গুড হ্যাবিট, বলছে সমাজে সমাজে মানিয়ে চলা, অ্যাডজাস্টিং ইন দ্য সোসাইটি। দুই যে বন্ধু হওয়া, বলছে বিগিং দ্য ফ্রেন্ডলি, না কথা বলা শেখা হতে লার্নিং টু স্পিক। দেখো বলছে সামাজিক বিকাশ কি বলছে? সামাজিক বা ভালো অভ্যাস শেখা মানে সামাজিক বিকাশ। সমাজ মানে কি? সমাজের সাথে মিশে। ঠিক আছে, সামাজিক মানে ঘরে বসে ভালো হাতে লেখা করলে অভ্যাস, ভালো অভ্যাস লেখা করলে তোমার সমাজ ঘরে বসে বসে একটা হাতে লেখা ভালো মানে তুমি সামাজিকরণ ভালো, এটা কখন হয় না? লার্নিং টু গুড হ্যাবিট। ঠিক আছে, সমাজকে মানিয়ে চলা, এটা হচ্ছে না সমাজকে মানিয়ে চলা। এখানে সঠিক আছে অ্যাডজাস্টিং ইন দ্য সোসাইটি। দেখো সমাজে 10 রকম মানুষ আছে, ঠিক আছে, 10 রকম মেন্টালিটি আলাদা। তুমি তাদেরকে কিভাবে মেনটেন করছো, তাদের সঙ্গে কিভাবে মেনটেন করে তুমি তাদেরকে ব্যালেন্স করছো, তা সেটাই তোমার আসল সোশ্যালাইজেশন। তুমি নাহলে একটা কথা বলো, তুমি সেখানে রেগে তাকে দুঘা দিয়ে দিলে, তার মানে কি? তোমাদের টেম্পোরারি কম আছে, তোমাদের প্রক্ষোভটা বেশি আছে, তার মানে তোমার সেখানে সোশ্যালাইজেশন হচ্ছে না। তবে যে রাগী তাকে কিভাবে ব্যালেন্স করা যায়, যে শান্ত তাকে কিভাবে ব্যালেন্স করা যায়, কার সঙ্গে কিভাবে মেশা যায়, সেটা হচ্ছে মানিয়ে চলা। সমাজে মানিয়ে চলা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সবাই মানিয়ে চলতে পারে না, যারা বিদ্রোহ হয়ে যায় সমাজ থেকে। ঠিক আছে, 5 নম্বর কিছু পক্ষ বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট অফ ডোমাইন, ব্যক্তিগত বৈশিষ্ট্য বা পার্সোনাল ট্রিট এবং বৈশিষ্ট্যের বিকাশ যার মধ্যে রয়েছে ব্যক্তিগত পরিচয় বা পার্সোনাল আইডেন্টি। মানে ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে প্রক্ষোভ হচ্ছে, দেখো পার্সোনাল মধ্যে আছে, প্রক্ষোভটা সম্পূর্ণ উপর নিজের উপর ডিপেন্ড করাটা, তাই না? পার্সোনাল আইডেন্টি আত্মসম্মান, সেলফ স্টিম, পারস্পরিক মানসিক সম্পর্কে, ইমোশনাল রিলেশনশিপ, প্রবেশের ক্ষমতা, সহানুভূতি বা ফিলিং এবং আবেগে বা ইমোশন যা কারো বয়স এবং পরিস্থিতির জন্য উপযুক্ত। মানে আবেগ যা কারো বয়স বা উপস্থিতি, মানে এটা এবার ইমোশনাল ডিমান্ডের পক্ষবি হলো কি তোমার গেলে যে এটা ব্যক্তিগত পক্ষবে, দেখো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আলাদা হয়। ঠিক আছে, পক্ষবটা অনেকটা যদিও পরিবেশের উপর, পরিবেশ এবং তোমার পরিবেশ ও বংশগতের উপর ডিপেন্ড করে, যদিও তারপরে কি পুরো ব্যক্তিগত। কারণ দেখো সবার ইমোশনের পক্ষ এক নয়, কেউ সহজে হট করে রেগে যায়, কেউ শান্ত থাকে, কেউ কম কথা বলে, কেউ বেশি কথা বলে, আবার কেউ জেদি হয় বা কেউ শান্ত। তার মানে এইগুলো কি? আবার কেউ কাকু কথা বলতে একটু কথা বলতে আত্মসম্মান লেগে যাচ্ছে, এগুলো এটা তোমার হচ্ছে ইমোশনাল সেলফ স্ট্যান্ড। ঠিক আছে, পার্সোনাল আইডেন্টি, প্রতি ব্যক্তিগত নিজস্ব পার্সোনাল আইডেন্টি থাকে, সে হয় সে তার কেউ দোয়ালি হোক, কেউ কঠোর হয়, মানে এগুলো হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্টের অন্তর্গত। আবেগ, এবারে আবেগটা একটা বড় একটা ইমোশনাল মধ্যে অন্তর্গত। অনুভূতি ফিলিং, কেউ সহজে দেখবে কোন কথাকে মেনে নিতে পারে না, বা সহজে কারো কথা বিশ্বাস করে না, বা কেউ তার কোনো ফিলিংই হয় না, কারণ সে এত কষ্ট এত ধাক্কা পেয়ে গেছে আমার শেষে যেতে পারে, সেও কার প্রতি আর বিশ্বাস করতে পারে। ফিলিংটা বলছে অনেকে অনুভূতি, দেখছে এখানে হ্যাপি, স্কেড, সিলি, ঠিক আছে, মুড, এটা এখানে বলছে কত রকম ফিলিং হচ্ছে। ঠিক আছে, সব ফিলিং এর এটা তোমার টাইপ। এই অ্যাংরি থাকলে এক্সাইটিং, আমরা যে আনন্দ হই তখন আনন্দ লাগছে, যখন কষ্ট হয় মানে আমার যখন কোনো দুঃখের কোনো জিনিস হয় তখন তার কি আমরা একটু চুপে থাকি, অনেক কষ্ট পাই, মানে এখানে কি জিনিসটা হচ্ছে আবেগের। এখন বলছে কোশ্চেন হচ্ছে আবেগগত বিকাশ সবচেয়ে বেশি প্রভাবিত হয়, বলছে বলছে ইমোশনাল ডেভেলপমেন্ট ইজ মোস্ট ইনফ্লুয়েন্সড বাই বংশগতি দ্বারা, দুই আছে পুষ্টি দ্বারা, সিতে পরিবেশ ও সামাজিক যোগাযোগ দ্বারা, ডি আছে শারীরিক শক্তি দ্বারা। বলছে সঠিক বলছে এখন দেখো হেরিডি দ্বারা মানে বংশগতি, দুই নিউট্রিশন, সি হলো এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, ডি হলো ফিজিক্যাল ট্রেন। এটা সঠিক আছে দেখো যে সি, পরিবেশ এবং সামাজিক যোগাযোগ দ্বারা। বলছে আবেগগত বিকাশ মানে ইমোশনাল ডেভেলপমেন্ট বেশি প্রভাবিত হয় তোমার পরিবেশ থেকে এবং পরিবেশ এবং সামাজিক যোগাযোগ থেকে। তুমি যে পরিবেশে আছো তুমি দেখো ইমোশনাল কি বিকাশ কি হবে দেখো। তুমি একটা দিন বাড়িতে ছিল, কেউ তুমি কারো কথা সহজে মেনে নিতে না, একটু রেগে যেতে, যখনই তুমি স্কুলে এলে সেখানে তোমার মতো 4 জন বন্ধু এসছে, এবার তুমি তোমার কিছু কথা বলে তুমি রেগে যাওয়াটা কেউ সঙ্গে পাত্তা দেবে না, তুমি আস্তে আস্তে তোমাকে মানিয়ে দেবে যে এই রেগে যাওয়া ঠিক নয়, আমাকে তাহলে এই রাগটা আমাকে ঠিক করতে হবে, নাকি? তার আবেগের বিকাশ হচ্ছে সেখানে, আবেগটা তুমি ঠিকঠাক করে নিচ্ছ। কেউ বাড়িতে খুব জেদি ছিল, যা যা চাইতো সে পেয়ে গেছে, কিন্তু যখন সে একটা কোনো বাইরে পড়তে হচ্ছে, হোস্টেলে গিয়েছে বা একটা কোনো মেসে আছে, সেখানে যদি সে যা চাইলে পারবে, সেখানে সবাই একরকম খাওয়ার একই রকম ব্যবস্থা, সেখানে মানিয়ে নিতে হবে না, আমি খাবো না, এটা হবে না সেখানে ছাড়া। তাহলে তোমার যে আবেগটা যে সেখানে আসল বিকাশ করে কোথায়? পরিবেশ ও সামাজিক যোগাযোগের দ্বারা। প্রচুর বছর ইম্পর্টেন্ট বললাম, এখান থেকে প্রতিটা থেকে কোশ্চেন আসছে। আর আমার দুটো আছে, ঠিক আছে, এটা ভালো, তাই তোমার এটা এখান থেকে কোশ্চেন আছে, তাই তোমার ভালো ডিটেলস পড়াচ্ছে এই কারণে যে, ঠিক আছে, এখানে কোশ্চেন প্রতি লাইন বাই লাইন কোশ্চেন আছে। তারপর দেখো
নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট বা ডোমাইন, প্রচুর ইম্পর্টেন্ট একটা বলছিলাম। নৈতিক বিকাশ বা নীতিশাস্ত্র বা এথিক্স বা নীতিগত বা এথিক্যাল মানদণ্ড বিকাশের সাথে সম্পর্কিত, যা বিবেক, মূল্যবোধ, মূল্য দেয় এবং কোনো কাজকে নৈতিকভাবে মোরালি বিচার করার ক্ষমতা রাখে। শিশুরা জ্ঞানীয় পরিপক্কতা, কগনিটিভ ডেভেলপমেন্ট, ম্যাচুরিটি একটা নির্দিষ্ট স্তর অর্জন না করা পর্যন্ত নৈতিক বিচার, মোরাল জাজমেন্ট করতে পারে না। দেখো কি বলা যায় জিনিসটা, মোরাল মানে কি, তো নৈতিকতা মানে লোকটার মধ্যে কোনো নৈতিকতা নেই, যা ইচ্ছে তাই করে, মানে কোনো তুমি একটা রাস্তায় গেছো কোনো মানে নৈতিকতা নেই, পুরো ব্যক্তিগত আলাদা, প্রতিটি ব্যক্তিগত নৈতিকতা মোরাল যখন আলাদা, ঠিক আছে। এবং সেটা কি ছোটবেলায় অতটা ইফেক্ট করে না, কিন্তু যখনই বড় হয় আস্তে আস্তে হয় বাড়ে, তখনই বয়স বৃদ্ধিগত থাকে এবং বিকাশ হয়, আস্তে আস্তে মোরাল ডেভেলপমেন্টটাও বাড়তে থাকে। কি হবে দেখো, আমি তোমার এক্সাম্পল দেবো, যে কোনো একটা রাস্তার সাইডে পড়ে আছে, দেখো অনেক সবাই যাচ্ছে, সেই ব্যক্তিটা রাস্তার সাইডে পড়ে আছে, কিন্তু তার মধ্যে কিছু ব্যক্তি আছে, সে বৃদ্ধ মহিলা হোক বা বয়স্ক লোক হোক, তাকে দেখবে সাইডে সরে কোথাও না কোথাও রেখে দিয়েছে। এই রাস্তা দিয়ে অনেকেই গেল, কিন্তু অনেকে খুব সরল না, তার মধ্যে একজনই সরল, তার মধ্যে কি, তার মধ্যে প্রত্যেকের মধ্যে মোরাল ডেভেলপমেন্ট আছে, কিন্তু তার মধ্যে যে মোরাল ডেভেলপমেন্ট, তার মানে কি, সহানুভূতিমূলক মোরাল ডেভেলপমেন্টটা বৃদ্ধি, মানে নৈতিক বিকাশটা তার মধ্যে আছে। তার মানে কি, এই যে নৈতিক কোনটা ঠিক কোনটা ভুল করা, তুমি যদি সমাজে একটা আসো, কারো চুরি করা, কোনো চুরি করা ক্ষতি করতে হয়, তুমি চাইবে, তুমি পারবে না, কেন, তোমার মধ্যে সে নৈতিকতা আছে। কিন্তু অনেকে আছে যে লোকে চুরি করে করবে, তার মানে তার মধ্যে একটা মোরাল, নৈতিকটা আলাদা, মোরাল ডেভেলপমেন্ট আলাদা বা নৈতিক বিকাশটা আলাদা, যে যার ব্যক্তি ওয়াইজ, মানে ব্যক্তি হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট আলাদা থাকে, ঠিক আছে। এবং কে কতটা কোন কিভাবে নিচ্ছে তার উপর তার বিচার করা যায়, তার নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট কতটা ভালো না খারাপ, ঠিক আছে, এটাই বলছে ভালো মনে করে। কোহেলবাগের নৈতিক যুক্তি, মোরাল রিজনিং বা সঠিক রাইট বা ভুল, রং সম্পর্কে বিচারের ধাপগুলো তিনি বিস্তৃত ক্রমে প্রস্তাবিত করেছিলেন। কোহেলবাগে যেমন আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট পড়েছিলাম, যে জ্ঞানের বিকাশ যেটা পড়ছিলাম পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, কিন্তু আমরা পরের থিওরি পড়বো কোহেলবাগের মোরাল ডেভেলপমেন্টের বড় থিওরি আছে, ঠিক আছে। এই যে মোরাল এইটার এই যে বৈশিষ্ট্যের পর কোহেলবাগ একটা বড় থিওরি দিয়েছে, সেটা আছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি। সেখানে সে বলছে যে কোনটি রাইট, কোনটি ঠিক, কোনটি ভুল, কোনটি সঠিক, তো সেটা বিচার করাই, এটা মানে বিচার করার ক্যাপাসিটি হলো তোমার নৈতিক বিকাশ। দেখো তুমি আর কাজ করতে যাচ্ছ, তোমার কাছে যেটা ভুল হতে পারে, কিন্তু কারো কাছে সেটা ঠিক, বা অনেকে দেবে, তুমি বলো তোমার কাছে কাজ চুরি করাটা ঠিক নয়, এটা রং, কিন্তু অনেকে দেখো চুরি করাটা তার কাছে সঠিক। তার মানে কি, এই যে একই জিনিস, একই কাজ, কি দুজনের কাছে দুটো আলাদা নৈতিকতা দেখা দিচ্ছে। তার মানে কি, এটা মোরাল ডেভেলপমেন্টটা, যে চুরি করছে তার কাছে সেটা মোরাল ডেভেলপমেন্ট আলাদা, ঠিক আছে। এবার চুরি করার কারণ সেটাও আলাদা হতে পারে, কিন্তু জিনিসটা সোসাইটি যেটা চাচ্ছে সেটা কিন্তু আলাদা, যে চুরি করাই খারাপ, তোমার যেই কারণ হবে সেটা করা হবে, ঠিক আছে। তাহলে এটা মোরাল বিকাশ আলাদা, দুজনেই আলাদা। কোহেলবাগ বলছে তিনি নৈতিক বিকাশকে তিনটি স্তরে বিভক্ত করেছিলেন। একটা হচ্ছে প্রাক প্রথাগত বা প্রি কনভেনশনাল স্টেজ, দুই হচ্ছে প্রথাগত কনভেনশনাল স্টেজ, আর হচ্ছে উত্তর প্রথাগত বা পোস্ট কনভেনশনাল স্টেজ। যখন আমরা কোহেলবাগের থিওরি পড়বো তখন খুব ডিটেলস করবো, ঠিক আছে, ঠিক আছে। এই তিনটা আছে। আর কি বলছিল, শিশুদের পরিবার, এখানে কোশ্চেন ছিল যে শিশুদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেটা নৈতিক ডেভেলপমেন্ট ছোট থেকে হয় না, কগনিটিভ ডেভেলপমেন্ট ছোট থেকে শুরু হতে থাকে, ঠিক আছে, কিন্তু মোরাল ডেভেলপমেন্ট ছোট থেকে হয় না, আস্তে আস্তে যখন বাড়ে মোরাল ডেভেলপমেন্ট আস্তে আস্তে বাড়তে শুরু করে। এই আমার কোশ্চেন পড়ে কি, নৈতিক বিকাশ নিচে কোনটি বিকাশের ধারণা, কোন বিকাশের অন্তর্গত। নৈতিক বিকাশ বলছে মোরাল ডেভেলপমেন্ট যে ফল আন্ডার হুইচ অফ টাইপ ডেভেলপমেন্ট, কি হবে, শারীরিক বিকাশ, জ্ঞানের বিকাশ, আবেগিক বিকাশ, না সামাজিক বিকাশ, বলছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট। সো এটা মনে হচ্ছে যে মোরালটা, একটা মোরাল হচ্ছে তোমার, তো মোরাল হচ্ছে এটা সামাজিক বিকাশ। সোশ্যাল ডেভেলপমেন্ট কি মানে, তো বুঝে, সোশ্যাল ডেভেলপমেন্ট মানে কি, তোমার তোমার যে কাজটা, তোমার যে কোনটা ভুল কোনটা সোশ্যালে কি, সমাজে কি ইফেক্ট করবে, তারপর তুমি সেটা তুমি চুরি করা, এটা একটা চুরি করার কাজ, কিন্তু সমাজে আমাদের এটা খারাপ বলে তাই এমন সেটা, এই কাজটা করা ঠিক নয়, বুঝেছো। তার মানে সামাজিক বিকাশের উপর ডিপেন্ড করে তোমার নৈতিক বিকাশটা নির্ভর করে। তাহলে লাস্ট কোশ্চেনটা, এটা আমাদের এটা শেষ হবে, ঠিক আছে। এটা 7 নম্বর পয়েন্ট ছিল, ভাষার বিকাশ আর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। বলছে একে অপরের সাথে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন, যোগাযোগ, কমিউনিকেশন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, লেখা, রাইটিং, কথা বলা, স্পিকিং, ইঙ্গিত মানে সিং, ভাষা, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি, কিন্তু এগুলো সব ইত্যাদি কি হয় তোমার ভাষার অন্তর্গত, কিন্তু সর্বাধিক ভাষা যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষাই হচ্ছে একবার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষা হলো যোগাযোগের, কমিউনিকেশনের একটি রূপ, যা চিন্তা ভাবনা, থট, ইচ্ছা, ডিজায়ার এবং অনুভূতি, ফিলিং প্রকাশের জন্য শব্দ, ওয়ার্ড এবং প্রতীক, সিম্বল ব্যবহার করে। দেখো আমরা যাই করি, ভাষা না হলে আমরা কোনো কিছু প্রকাশই করতে পারতাম না। তুমি একটা, তোমার মধ্যে খুব রাগ আছে, তুমি বলবে, তুমি ভাষা না পাও, ফিলিংস না পাও, সেটা কি করে তুমি প্রকাশ করতে পারবে। যেমন আমরা খুব রেগে যাই, অনেকে দেখো খুব রেগে গেলে কোথাও দূরে যে খুব বিড়বিড় করে বকা শুরু করে, বা খুব জোরে শব্দ করে চিৎকার করে, তার মধ্যে এই ধারাটা আবেগকে প্রকাশ করার যে একটা ভঙ্গি হলো ভাষা, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট আছে। এখানে কি কোশ্চেন দেখে নাও, শিশু ভাষা শেখে প্রধানত কিভাবে। এ হচ্ছে বলছে হাউ ডাজ এ চাইল্ড প্রিমারিলি লার্ন টু ল্যাঙ্গুয়েজ, কি বলছে, অনুশীলনের মাধ্যমে, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, অনুবাদ করার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে, বলছে থ্রু দ্য প্র্যাকটিসে না, থ্রু দ্য সোশ্যাল ইন্টারাকশন,
বাই দ্য ট্রান্সলেশন বাই দ্য রিডিং বুক। এটা সঠিক আছে দেখো সামাজিক মিথস্ক্রিয়া। তুমি একটা শিশুকে বলছো না, একটা শিশু সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই ভাষা শিখতে পারো। কেমন একটা জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে, তুমি একটা দেখো আমেরিকার একটা শিশু, সে ছোটবেলা থেকে ইংলিশ পড়ে, আমাদের একটা শিশু যদি হয় সে ছোট বাংলা পড়ে। একটা দেখো তুমি আমাদের একটা বাংলা মিডিয়াম শিশুকে যদি ছোটবেলা থেকে কথা বলা আগে আমেরিকান যাও, সে অলরেডি ইংলিশ শিখে যাবে। তার মানে কি, পুরো ভাষাটা হচ্ছে তোমার সোশ্যাল ইন্টারাকশন। তুমি যে সোশ্যালে আছো, যেভাবে তুমি কথা বলছো তোমার সেভাবে তার প্রভাব পড়বে, ঠিক আছে। এটা বলছে থ্রু দ্য সোশ্যাল ইন্টারাকশন। থ্যাংক ইউ। তাহলে আইডি পরদিন আমরা বিকাশ নীতিগুলো পড়বো, এই পুরো পিডিএফটা আমরা শেষ করবো বইটাকে, ঠিক আছে। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করো, বন্ধু শেয়ার করো। এইটা টপিকটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে যে সিটেটে যতগুলো বিভিন্ন সিটেট শুনো, বিভিন্ন যে রাজ্য স্টেটে যে কোশ্চেন এসছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি থেকে, ওই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে পুরো 100-150টা কোশ্চেন একটা করে দেবো, যাতে তোমাদের পুরো একটা টপিক বাই টপিক এমসিকিউ থাকে। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করো, বন্ধু শেয়ার করো।